নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিলেতে যাচ্ছেন। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে হয়তো বৈঠক করবেন, আরো কয়েকজনের সঙ্গে বৈঠক করবেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও তার সঙ্গী হচ্ছে এবং ইউনূসের অন্তর্বর্তী সরকারের অভিযোগ শেখ হাসিনার 15 বছরের জমানায় বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে, সেই সম্পদ বাংলাদেশে ফেরাতেই তার এই উদ্যোগ। সম্ভবত তিনি সেখানে বিএনপির কার্যকরী চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বৈঠক করবেন, কারণ নির্বাচনের দিনক্ষণ বা রোডম্যাপ নিয়ে বিএনপির সঙ্গে ইউনূসের একদম সংঘাত শুরু হয়ে গেছে। বিএনপি এবং তার অন্য সহযোগীরা, বিভিন্ন দল, এমনকি জামাতও নির্বাচনের রোডম্যাপ ডিসেম্বরের মধ্যে, বড় জোর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, যেটা জামাত বলেছে করতে চাইছে। শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি, যেটা ইউনূসেরই দল, কিংস পার্টি, তারা বলছে গণপরিষদের নির্বাচন হবে, নতুন সংবিধান হবে, সেকেন্ড রিপাবলিক হবে, ইত্যাদি ইত্যাদি। কারণ তারা জানে নির্বাচন হলে তাদের ভরাটুবি। এই যখন আবহ, কয়েকদিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিএনপি যে বিশাল সমাবেশ করেছিল, আর এ বহরে কয়েক লক্ষ মানুষের সমাগম, এবং সেখানে বিএনপির নেতারা এবং তারেক রহমান ভার্চুয়ালি কার্যত ইউনূসের সরকারকে চরম পত্র দেন। দেখুন, বিএনপির সমর্থন ছাড়া ইউনূসের সরকার টিকতে পারবে না, এবং ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংঘাত সৃষ্টি করছেন। এখন নানা রকম বৈঠক তো ইউনূস তো ডাকেন, কখনো ঐক্যমত্য কমিশনের বৈঠক, কখনো নানা বিষয়। সব বিএনপির নেতারা যান, টান অন্য নেতারাও যান। সাংবাদিকরা ওই বৈঠকের শেষে অনেককে প্রশ্ন করেন যে প্রধান উপদেষ্টা কি বললেন বৈঠকে। তো বিএনপির নেতারা বা অন্য দলের নেতারা তাদের কথা বলেন যে তারা এই বলেছে। যখন সাংবাদিকরা বলেন যে প্রধান উপদেষ্টা কিছু বললেন কি, তখন তারা কিছুটা বিব্রত হয়ে বলেন প্রধান উপদেষ্টা শুনেছেন। আসলে ইউনূস কিছু শুনতে চান না। কথা কইও না, শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মানুষ বলেই মনে করেন না। তিনি একজন নোবেল লরিয়েট, অর্থনীতিবিদ। তার ভূমিকাটা সবার থেকে আলাদা। তিনি একটা হাই পেডেস্টালে বসে থাকেন। তিনি বিভিন্ন রাজনৈতিক নেতাদের মনে করেন তার অনুগত ভৃত্য। কেউ কোনো আর্জি জানাতে এসছে, কেউ কোনো তোষামত জানাতে এসছে, তিনি চুপ করে শোনেন, মিটিমিটি হাসেন, কিন্তু কাউকে কোনো কথা দেন না। তার ঠোঁটে লিউকোপ্লাস লাগানো থাকে, তিনি হয়তো কানেও শোনেন না। তাই বললাম তিনি মুখ ও বধির একজন রাষ্ট্রপ্রধান। তার মনের কথা, প্রাণের কথা সবই ওই নাহিদ ইসলাম সহ ওই মাহফুজ আলম এদের সঙ্গে, কারণ ওটা ইউনূসের নিজের দল। তাদেরকে দিয়ে ইউনূস বাজারে ছেড়ে দেয় যে তিনি পদত্যাগ করতে চাইছেন। অন্য কোনো দলের সঙ্গে কিন্তু আলোচনায় এই পদত্যাগের নাটকের ব্যাপারটা উত্থাপন করেন। নাহিদ ইসলামকে দিয়ে বলিয়ে ইউনূস সমবেদনা কুড়োতে চেয়েছেন। এখন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের লোকেরা বুঝছে এই যে মুখ ও বধির হয়ে থাকাও এটাও একটা ইউনূসের খেলা। দেখুন, ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে পছন্দই করেন না। যখন ও রাষ্ট্র ক্ষমতায় আসেনি, বাংলাদেশের কোন সংবাদ মাধ্যম ওর সঙ্গে কথা বলে সাক্ষাৎকার নিয়েছে বলুন তো? ইউনূস বাংলাদেশের সংবাদপত্রকে গুরুত্বই দিতেন না, চাকর বাকর মনে করতেন। ওই আল জাজিরা, ওই বিবিসি, কখনো হিন্দু, কখনো আমেরিকার সংবাদপত্র, ওয়াল স্ট্রিট জার্নাল, এইসবে তিনি খুব স্বচ্ছন্দ নিজের ইমেজটা বাড়ানোর জন্য।
আর বাংলাদেশের সংবাদপত্র বেশিরভাগই বাংলায়, কয়টা ইংরেজি আছে। ওদের আবার কি ক্লাউড বিশ্বে, ওদের সঙ্গে কথা বলে কেন সময় নষ্ট করব, বলতেন না। এখন কয়েকদিন একটা প্রথম আলোকে দিয়েছেন, একটা নিউ এজকে দিয়েছেন মতিউর রহমান চৌধুরী, কিন্তু তাও যা সাক্ষাৎকার দিয়েছেন বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তাহলে বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দর প্রতি ইউনূসের যে অবজ্ঞা, এটা কিন্তু স্পষ্ট। তিনি ঐক্যের নামে বৈঠক ডাকেন, নিজে কোনো কথা বলেন না, সবাই হাত জোর করে তার কাছে যায়, তারা তাদের দাবি জানান, ইউনূস একটা হাই পেডেস্টালে বসে থাকেন, কোনো কমিট করেন না, মিটিমিটি হাসেন, ভাবেন সবাই তার অনুগ্রহ লাভের আশায় এসেছে, কিন্তু কাউকে তিনি কিছু দেন না, শুধু শোনেন। এই ভণ্ড বৃদ্ধের এটাও কিন্তু একটা ছক। নিজে থেকে কিছু বলবে না, নিজে থেকে নির্বাচনের কথা বলবে না, যতক্ষণ না ওকে লাথি মেরে সরানো হচ্ছে মসনদ থেকে, ততদিন এই সুদী বৃদ্ধ দায়িত্ব ছাড়বেন না। আর নির্বাচন ওর কাছে সম্পূর্ণ একটা খারাপ বিষয়। নির্বাচন আবার কি, মানুষ আবার কি ভোট দেবে, ও হচ্ছে সর্বরোগ বিষণ্ণ করে। ও নোবেল লরিয়েট, বাংলাদেশের মানুষ কৃতার্থ হয়ে গেছে ওর মতো একজনকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে পেয়ে। তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্পর্ধা হয় কি করে তাকে চাপ দেওয়া যে নির্বাচন করুন, নির্বাচন করুন। তিনি যখন মনে করবেন তখন নির্বাচন করবেন, সেই জন্য তিনি মূক ও বধির হয়ে থাকেন। সেনাবাহিনীকে ভয় পায়, কিন্তু তাও সেনাপ্রধানকে সরানোর চক্রান্ত করেছিল, কিন্তু সেটা সফল হয়নি। সেনাপ্রধান হজ যাত্রায় যাবেন ভেবে মনস্থির করে শেষ পর্যন্ত নাকি পিছিয়ে এসছেন, তিনি দেশ ছাড়েননি। এই দেশ ছাড়ার সময় ওটা নয়। এরকম রাষ্ট্রপ্রধান কোন দেশের আছে যিনি নির্বাচন করাতে চান না, যিনি অবৈধভাবে ক্ষমতায় এসে ক্ষমতাকে ভোগ করতে চান, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় কোনো পদক্ষেপ করবেন না, ধর্মনিরপেক্ষতাকে গলায় জড়ানো বিষধর সাপের মতো মনে করেন? এই লোকটা বাংলাদেশের মানুষ বোধহয় বুঝছে যে কি ভুল তারা করেছে এরকম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপারকে ক্ষমতায় এনে। দেখুন, কুরবানির ঈদ কি বাংলাদেশের সবার ভালো কেটেছে? শেখ হাসিনা বিবৃতি দিয়েছেন যে এই পবিত্র কুরবানির ঈদে আওয়ামী লীগের কর্মীরা, সমর্থকরা ঘরে ফিরতে পারছেন না, কুরবানির জন্য পশু কিনতে পারছেন না, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তোলাবাজি করা হচ্ছে। বলছে বাংলাদেশে থাকতে গেলে এই তোলা দিতে হবে, নইলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে ইউনূসের নতুন বাংলাদেশ। বঙ্গবন্ধুকেই তো ইতিহাস থেকে মুছে দিতে চাইছে। জাতির পিতা তো উনি নাকি নন, জাতির পিতা নাকি গোলাম আজম। এটাই ইউনূসের ধারণা, কিন্তু সহযোগীদের ধারণা গোলাম আজমের বাংলাদেশে বঙ্গবন্ধুর ঠাঁই নাই। স্লোগান উঠেছিল শাহবাগ চত্বরে। প্রথমে বঙ্গবন্ধু তাজউদ্দিন নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি বলে চিহ্নিত করলেন। তারপর দেশে বিদেশে বাংলাদেশি ডায়াসপোরাদের চাপে পড়ে বললেন সংবাদপত্র মিথ্যা কথা বলছে। কে বলেছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি? তিনি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। আসলে ইউনূস জল মাপতে চাইছিল যে এরকম একটা সিদ্ধান্ত নিলে বাংলাদেশের মানুষ কিভাবে রিয়াক্ট করবে। যখন দেখলেন যে বাংলাদেশের মানুষের বেশিরভাগের হৃদয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ আছে, তখন তিনি পিছু উঠলেন এবং পিছু ওঠার কারণ স্বরূপ বললেন যে সংবাদ মাধ্যম মিথ্যা ভাষ্য দিয়েছে। এই হচ্ছে ইউনূস, খুব কম সত্যি কথা বলে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই যে দুর্নীতি করে বাংলাদেশের সম্পদ পাচার করেছে শেখ হাসিনার সময়, সেই টাকা উদ্ধার করে নিয়ে আসবে বাংলাদেশের মাটি। এটা ওর বিলেত সফরের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ। বলছে
আসলে নিজের লেজিটিমেসি আদায় করতে চাইছে। হাসি মুখের ছবি তুলে বাংলাদেশের খবরের কাগজে এগুলো বেরোবে, দেখো 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 ইউনূসকে কত সম্মান দিচ্ছে, বুকে জড়িয়ে ধরছে রাষ্ট্রনায়করা, এটাই ওর লক্ষ্য। আর যে বাজেট পেশ করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার, সেখানে কালো টাকা সাদা করার প্রভিশন রাখা হয়েছে। তাহলে 10 মাসে কালো টাকা কারা করলো? প্রফেসর ইউনূস, আপনার উপদেষ্টারা, তাদের সহকারীরা, নূরজাহান বেগম, আসিফ নজরুল, নাহিদ ইসলাম, এরা তাদের সহযোগীরা, তারা যে লুট করেছে, সেই লুটের টাকা যারা তারা নিজের কাছে রাখতে পারে, কালো টাকা বলে সেটা চিহ্নিত না হয়, সেই জন্য আপনি কালো টাকা সাদা করার স্কিম এনেছেন। এসব বুঝতে আমাদের কোনো বাকি নেই, বাংলাদেশের মানুষও বুঝেছে। আর একটা বিষয় বলে এই প্রতিবেদন শেষ করব। আমরা কি বলি? মেক ইন ইন্ডিয়া, মেক লোকাল, থিঙ্ক গ্লোবাল। ইউনূস বলছে না না, বাংলাদেশে তৈরি করা জিনিস কিনবে কেন? সাব স্ট্যান্ডার্ড। কেউ যদি বাংলাদেশের মানুষ বাংলাদেশে তৈরি করা জিনিস কিনতে চান, ধরুন রেফ্রিজারেটর, মাইক্রো ওভেন, আরো অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটস, মোবাইল ফোন, বেশি টাকা দিতে হবে। ইউনূসের প্রভুরা, ইউনূসের বসেরা বলে দিয়েছে, খবরদার বাংলাদেশের মানুষ যেন তাদের দেশের তৈরি পণ্য না কেনে, নইলে তোমার চাকরি নট। তুমি বলো, এমন নিয়ম করো যেন বিদেশের জিনিস বাংলাদেশের মানুষ কেনে, এবং বিদেশের জিনিসের দাম কম হবে দেশীয় পণ্যের থেকে। এরা বলছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। কত বড় দালাল দেখছেন? কোথায় বলবে যে দেশের মানুষ আত্মনির্ভর হও, ও বলছে না না, দেশের তৈরি জিনিসের উপর বেশি কর, বিদেশ থেকে আমদানি করা জিনিসে কর কম, সেটা কিনতে হবে, সুবিধা পাবে। এই হচ্ছে ইউনূস। ও রাজনৈতিক নেতাদের দাবি দাওয়া নিয়ে কিচ্ছু শুনতে পায় না, কথা বলে না, মিটিমিটি হাসে, ভাবে ও নিজে ঈশ্বর, ঈশ্বরের কাছে ভক্তকুল এসছে। কিন্তু যখন বাংলাদেশের টাকা লুট করে পাঠাতে হবে, তখন দেখবেন ইউনূসের তৎপরতা, তার জঙ্গি সহযোগী উপদেষ্টাদের তৎপরতা। এই 10 মাসে যারা কালো টাকা লুট করেছে, এই টাকা লুট করেছে বাংলাদেশে ইউনূসের সহযোগীরা, এবং সেটাকে কালো টাকা হিসাবে রেখে দিয়েছে, হাসিনা জমানার 15 বছর তাকে হার মানিয়ে দেবে। হাসিনা জমানায় 15 বছরে যা হয়েছে, ইউনূসের 10 মাসে যে লুটপাট হয়েছে, সেই 15 বছরের থেকে বেশি, বাংলাদেশের মানুষ বলছে। এই হচ্ছে ইউনূসের প্রকৃত চেহারা। আবার বললাম, এই সুদীবৃদ্ধ দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। একে হটাতে গেলে একে লাথি মেরে সরাতে হবে। ও নির্বাচন দাবি উঠলেও ও যে কোনো ছুতোই নির্বাচনকে এড়িয়ে যাবে, টাল বাহানা করবে, বা বলবে ঠিক আছে আমি দিচ্ছি, আমাকে রাষ্ট্রপতি করতে হবে। ও পদে থাকবে কোনো না কোনো ভাবে, সেটা যতক্ষণ না নিশ্চিত হয়, ততক্ষণ পর্যন্ত নির্বাচনের ব্যাপারে ও কোনো ঘোষণা বা রোডম্যাপ করবে না। এই বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারে না।